মাথার উপর খোলা আকাশ, যার বুকেতে জমে আছে থোকায় থোকায় কালো মেঘ। দূর আকাশপটের বোধহয় মন খারাপ আজ, যে কোনো মুহূর্তে সময় নিজেকে উজাড় করে দিয়ে ধরনের বুকে কান্না ঝরাবে। রাশিয়ার বালাসিখা শহরের মধ্য অঞ্চলে অবস্থিত গ্র্যান্ড ভ্যালি প্যালেস প্রাসাদসম বাড়িটির হর্তাকর্তা নিকোলাস মার্গ্রেট রাশিয়ান ড্রাগস ড্রিলিং সাইডের অন্যতম গ্যাংস্টার। প্রাসাদসম গ্র্যান্ড ভ্যালির ব্যাক ইয়ার্ডে সম্পূর্ণটা জুড়ে মস্ত বড় এক সুইমিং পুল বিস্তৃত। খোলা আকাশের নিচে সুইমিং পুলের নীলাপ পানির শরীরে ডুবিয়ে দাঁড়িয়ে আছে 30 বছরের সুদর্শন নিক এবং তার প্রেয়সীরা সুইমিং স্যুটে। এক একজন বিদেশিনীরা শিখিয়ে আবেদনময়ী ভাব ধরেছে। কেউ কেউ তো নিজ উদ্যোগে হাত বোলাচ্ছে সুদর্শনের গায়ে, তো কেউ কেউ এক ধাপ এগিয়ে খাবার তুলে দিচ্ছে যুবকের মুখে। যুবকের মুখে হবে লালসা, স্পষ্ট লম্বাচে দু হাত আগলে রেখেছে নিজ প্রেয়সীদের। মাঝে মধ্যে টুকটাক বাক্য টিচ করে যাচ্ছে তার, এতেই যেন হাতে চাঁদ পেয়ে যাবার মতন খুশি এক একজন। আর 5টা গ্যাংস্টারের তুলনা নিকের আবার বড্ড নারীর শখ। বিছানায় রোজ নিত্য নতুন সুন্দরী না পেলে তার যেন চলেই না। নারী নিষ্পক সুদর্শন লোভাতুর দৃষ্টে তাকে আছে সম্মুখে। অদূরে ম্লানে স্নানে মত্ত অস্ট্রেলিয়ান সুন্দরী লেঞ্জা, যিনি কদিন আগ অবধি ছিলেন আলেকজান্ডার নামক অস্ট্রেলিয়ান গ্যাংস্টারের সহধর্মিণী, অথচ দুর্ভাগ্যক্রমে নিক নামক নারী লিসপুকের নজরে এসে সে আজ হয়েছে তার বিছানার সৌন্দর্য বর্ধনকারিণী। নিক মুচকি হাসল, দুহাতে আগলে রাখা রমণীদের আলগোছে ছেড়ে দিয়ে নীলাপ পানিতে ঢেউ তুলে এগোয় সম্মুখে। অতঃপর কোনো রূপ আগাম সতর্কতা সংকেত ছাড়ে এক হাতে শট করে আঁকড়ে ধরে লিন্ডার উন্মুক্ত মেয়েদিন পাতলা কোমর। অ্যান্ড হুটহাট কাণ্ডে ভরকায় লিন্ডা তড়িঘড়ি করে শরীর ঘুরিয়ে পেছনে ফিরতে নিকের লাগামহীন অদর যুগল এক ভিন্ন আধিপত্য ফলি আঁকড়ে ধরে যুবতীর নরম তুলতুলে উষ্ঠপোচ। লিন্ডা বিরক্ত, দেহের সর্বশক্তি প্রয়োগ করেও 2 হাতে ঠেলে দিচ্ছে যুবকের উন্মুক্ত লোমহীন বুক। অথচ কাণ্ড দেখো তার অমন ব্যর্থ প্রয়াস। যুবক তো তুললই না, উল্টো নিজ উষ্ঠপুচে কাজ বহাল রেখে এক হ্যাচকা টানে যুবতীকে তুলে নিল নিজ কোলে। লিন্ডা ছটফটাচ্ছে বেশ, রাগ ক্ষোভে 2 চোখ দিয়ে ঝরাচ্ছে নিরবশ্রু। নিক থামছে না, নিজ উন্মত্ততায় মত্ত থেকে আগ্রাসী ভাব ধরাচ্ছে যুবতীর নরম অধর যুগলে। সময়ের কাঁটা বহমান, প্রায় মিনিট 5 চলল। নিকে লাগামহীন কাণ্ড রয়েছে ধরলো সরালো অধর যুবক। শ্লেষাত্মক কায়দায় গৌরবর্ণা বিদেশিনীর বিড়াল চোখ দুটোতে নজর ঠেকিয়ে ছোট কামড়ে হাসলো একটুখানি। মুহূর্তে এক আকাশম ঘৃণায় লাল হয়ে গেল রমণীর মুখ, তাতে ধর চেপে সে তক্ষণি করে বসলো আরেক কাণ্ড। আচমকা মুখ থেকে একদল থুতু নিক্ষেপ করলো সুদর্শনের ফর্সা মুখে। বারবার তৎক্ষণাৎ নাক মুখ কুচকে নাই নেক, তাতে ধর চেপে কটমট শব্দ তোলায় আলগোছে হাত উঠিয়ে মুখ মুছে নেয় নিজ। ধীরে সুস্থে অক্ষিপুচের শক্ত চাহনি সরাসরি সম্মুখে নিক্ষেপ করে। আচানক এক হিংস্র থাবায় আঁকড়ে ধরে যুবতীর ঘাড়, কুকিয়ে উঠছে রমণী। হাত উঁচিয়ে নিজেকে ছাড়ানোর বৃথা প্রয়াসে মত্ত অবস্থাতেই শুনল নিকের কটমট কণ্ঠ। সারা রাত আমার ভোগ্যবস্তু হিসেবে পেট কাঁপিয়েছিস, আর এখন কিনা সতী সাজতে এসেছিস? ইউ ব্লাডি বিস্ট! এত তেজ কিসের তোর? ফুপিয়ে ফুপিয়ে কাচ্ছে রমণী। ক্ষত ঠোঁটের ভাগ গলিয়ে অস্ফুটে বেরোচ্ছে ক্রন্দন ধরে। নিকের মন তো গললই না তাতে। তখনই যুবক গলা উঁচিয়ে নিজ পিয়ে মার্কসের উদ্দেশ্যেই বলে, মার্কস! তস্ত্রপায় পুলের ধারে এগিয়ে এসে দাঁড়ালেন মাস্ক। বলিষ্ঠ দেহী আফ্রিকান লোক সে। দিনের আলোতে মুখখানা স্পষ্ট নয় তার। বাধ্যগত কর্মচারীর ন্যায় তিনি কেমন মাথা নুইয়ে বললেন, ইয়েস বস। রাগী মানব ফুঁসছে রাগে। এক ছটকায় রমণীর ভেজা দেহখানা পুলের কার্নিশে উঠিয়ে কটমট করতে করতে বলে উঠছে, গো অ্যান্ড হ্যাভ হার। আগামী 2 ঘন্টা উত্তর। যতক্ষণ অবধি ওর জ্ঞান না হারাবে ততক্ষণ পর্যন্ত থামবি না। নাও টেক হার অ্যান্ড গেট লস্ট। অ্যান বাক্যখানা কর্ণ করে পৌঁছানো মাসে আটকে উঠছে লেনটা। ভারতে ঢোক গিলে আমতা আমতা করে অনুনয় জুড়ে বলতে থাকে, No, 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 Nick. Please don't do this. You know that I'm pregnant. Please don't do this. তার ছেলে হাসি ফুটলো যুবকের বাদামি ঠোঁট করে। পরক্ষণে পুল ভর্তি পানিতে চিত আকারে শরীর ডুবিয়ে সাঁতার কাটতে কাটতে গমগমে গলায় বলে উঠছে, জাস্ট অ্যাভয়েড দিস ফাকিং ননসেন্স, মার্কস। শেষ বাক্যটুকু আওড়েই এগিয়ে এলেন মার্কস। তড়িঘড়ি করে লিন্ডাকে পাজা করে তুলে নিয়ে গতি বাড়লেন পায়ের।
ওদিকে মেয়েটা খাচ্ছে, 2 হাতে জোর করে অনুনয় করছে মাস্কে। অথচ রমণীর এহেন অনুনয় মাস্কের কানে তো গেলই কিনা কে জানে। সে কেমন মিটমিটে হাসছে দেখো। পুলের শীতল পানি থেকে মাত্রই গা উঠালো নেই, বলিষ্ঠ চান চান দেহখানা খানিক নাড়িয়ে চাড়িয়ে পুল লেডারে পা রাখতে অদূর থেকে ছুটে এলেন একজন সশস্ত্র রক্ষী। লোকটা এসেই কেমন হড়বড়ি আওড়ালেন, বস, একজন ডক্টর আপনার সাথে দেখা করতে এসেছে, বললো ইটস আর্জেন্ট। পুল লেডার বেয়ে পাড়ে উঠে এলো নেক ফিউ গুছিয়ে, ঘাড় বাঁকিয়ে আলগোছে তাকালো রক্ষীর পানে। পেছন থেকে আরেক বিদেশিনী এগিয়ে এসে আলতো করে একখানা বাজক জড়িয়ে দিচ্ছে যুবকের গায়ে। যুবক নীরব কায়দায় পড়ছে তা। সময় নিয়ে রক্ষীর পানে এক পলক তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে, পরক্ষণেই পা ঘুরল উঁচু পথে। এক হাতে বিদেশিনীকে জড়িয়ে ধরে এগোতে এগোতে কর্কশ কঞ্চে বলে হচ্ছে, বলে দে আই এম বিজি। শুনলেন রক্ষী, তবে পর মুহূর্তে বড় চিন্তিত গলায় পেছন থেকে শুধলেন। বাট ইটস অ্যাবাউট মনস্টার বস। হুট করে পা দুটো থমকায় নিকের। মনস্টার নাম শুনতেই শরীরখানা অজান্তে বোধ হয় ঝাঁকিয়ে উঠল তার। নিজ হতভাগতা কোনো রকমে দমিয়ে রেখেই যুবক তড়িঘড়ি করে পা ঘুরিয়ে চলে এলো রক্ষীর পানে। শক্তপোক্ত 2 হাতে রক্ষীর কাঁধ ঝাঁকিয়ে হড়বড়ানো কণ্ঠে আওড়ালো, কি বললি? মনস্টারের বিষয় মানে? কে এসেছে দেখা করতে? শুকনো ঠোক কিলো রক্ষী, শুষ্ক অথচড়া সিক্ত জিভে জগা দিয়ে খানিক ভিজিয়ে নিয়ে কাপা কাপা কঞ্চে আওড়ালো, ডক্টর দামিয়ান, দ্য ফেমাস মেডিসিন স্পেশালিস্ট। দূর আকাশে গর্জন তুলছে মেঘ, জোড়ো হাওয়ার মুখরিত চারিপাশ। এই বুঝি আকাশ ভাগ কাঁপিয়ে নেমে আসবে বাড়িধারা। সপ্তদশীর চঞ্চলা মন ওত পেতে আছে বৃষ্টি নামার অপেক্ষায়। ঝোড়ো হাওয়ার ঠান্ডা পরশে কাঁপাকাঁপি অবস্থা বদনের। তবুও তার শখে দেখো এই অবহেলার বৃষ্টিতে ভেজবার জো তুলেছে মনে মনে। চঞ্চলা হরিণীর ন্যায় দরজার কাছে পা ছোটাচ্ছে মাহি। এখনই বাইরে বের না হলে বৃষ্টিতে ভিজবে কেমন করে? এইদিকে কিউটিটাও কি সুন্দর কুটুস কুটুস করে শব্দ তুলছে, ছুটছে মানবের পিছু পিছু। তবে সপ্তদশীর চঞ্চলা কদম হুট করে থেমে গেল। ঘরের দরজার কাছে এসে সামনে পথ আটকে দাঁড়িয়েছেন দেহরক্ষী দুজন। তা দেখে মুখটা কেমন থমথমে হয়ে গেল সপ্তদশীর। কপাল কুঁচকে বুঝবার চেষ্টা চালালো আজ হঠাৎ দেহরক্ষী দুজন অমন হুটহাট কঠোরতার কারণ। তবে মিনিট খানেক পর পেরোলেও রক্ষীদের আইন পরিবর্তনের কারণ খুঁজে পায়নি সপ্তদশী। সুশ্রী গৌরবর্ণ মুখখানা এক পশলা মেঘ জমিয়ে পরক্ষণই কেমন নরম গলায় বলল, পথ আটকালেন কেন? আমি বৃষ্টিতে ভিজবো, আমার বাইরে যেতে দিন আমায়। জীবিন লোক দুটোর মুখ দিয়ে থোড়াই কথা বেরোবে। বাধ্য লোক দুটো কি এক বাধ্যতায় মাথা নুইয়ে ঠায় পথ আটকে দাঁড়িয়ে রইলেন। সপ্তদশী রাগ হলো এবার, ললাটে পড়ল গভীর ভাঁজ। মুহূর্তেই নাকে সরু ডগাটা কেমন লাল হয়ে গেল দেখো, চমিচুর নেয়। 2 হাতে বুকের কাছে বেঁধেই সপ্তদশী ফের কাছ কাছ কঞ্চে বলল, যেতে দিবেন কিনা বলুন। এবারও নিরুত্তপ লোক দুটো। সপ্তদশী হার মানলো তা দেখে পরাজিত সৈনিকের ন্যায় ভার হয়ে গেল তার কাঁধ। হাত দুটো বুকের কাছে থেকে আলগোচে নামিয়ে কালো মুখে সরে গেল দরজার প্রান্ত থেকে। ওই একটু বৃষ্টিতে ভেজা শখ করেছিল সপ্তদশী, সেটাও কিনা অমন অপূর্ণই থেকে গেল। দুঃখ ভারাক্রান্ত হৃদয় সপ্তদশীর ক্ষীণ কদমটুকু করে এগুলো জানালার ধারে বিছিয়ে রাখা কাগজের পানে। সেথায় নরম দেহটা খানিক এলিয়ে দিল মাহে। কাদো কাদো মুখে জানালার বাইরে মুখ করে বসে রইল চুপচাপ। মুহূর্ত ব্যয় আকাশ চিরে নেমে এলো বুঝি বৃষ্টি, ঝুম বৃষ্টি। মাহি আক্ষেপ নিয়ে তাকিয়ে রইল বৃষ্টির পানে। তার চোখ দুটো ভরে উঠেছে ক্রমশ, গালের পিছে হাত উঠেছে আনমনে। বৃষ্টির পানে এক দৃষ্টে তাকিয়ে থাকতেই আচমকা তার চোখ গিয়ে আটকালো গার্ডেনের দিকে। ঝুম বৃষ্টি ভেদ করে এগোচ্ছে এক ছটাক আলো। কি তীক্ষ্ণতা সে আলোর! সপ্তদশী সবকিছু ভুলে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। ধীরে ধীরে গার্ডেনের বড়সড় চেরি ব্লসম ট্রির আড়াল থেকে দেখা গেল একখানা কালো রঙের রঙা বাইককে। মাহি দৃষ্টি তীক্ষ্ণ করল, হাত উঁচিয়ে চোখে চশমাটা খানিক
ঠিকঠাক করে নিয়ে ফের তাকালো গার্ডেনের দিকে। সন্ধে হলেও আকাশে মেঘদের তীব্র উপস্থিতি রাত নামিয়েছে যেন। অন্ধকারে স্পষ্ট নয় বাইকে বসে থাকা মানুষটা। কায়দা করে ধীরে ধীরে এগিয়ে নিচ্ছে বাইক। তবে এরই মধ্যে বাইকের আবার হুট করে কি যেন হলো কে জানে। ঠিক মাহির জানলার নিচে এসে ব্রেক কষলো আচমকা। মাহি খুচরো খুচরো চোখে দেখছে সব। মাথার উপর ঝুম বৃষ্টি নিয়ে চেরি ব্লসম গার্ডেনের গোলাপি আভায় ছেয়ে থাকা জমিনের উপর দাঁড়িয়ে আছে কোয়াসাকি নিনজা H2R ব্র্যান্ডের কালো চকচকে বাইকখানা। বাইকে বসে আছে একজন বলিষ্ঠ পুরুষ। গায়ে তার চিরচেনা কালো রঙা ওভারকোট। ভেতরে শার্টের উপস্থিতি নেই। ফলাফল স্বরূপ ফর্সা লোমহীন পেটানো বক্ষখানা সহজেই চোখগোচর হচ্ছে। মাথার উপর কালো রঙা হেলমেট। সম্মুখে শাটার খুলে রাখায় পেয়াংশি করা বাদামি চোখ দুটো দৃশ্যমান। যুবক রয়েছে ঘাড় উঁচিয়ে তাকায় প্যালেসের দোতলার দিকে। মুহূর্তেই তার বাদামি চোখ দুটোর সনে চোখাচোখি হলো চশমা পড়ুয়া একজোড়া ফিতু চোখের। মাহি ফিউ গোটায় তৎক্ষণাৎ বিচক্ষণতার সঙ্গে মস্তিষ্ক তখনই বুঝে না লোকটার কেউ না বরং বেস্ট। সপ্তদশী ললাটে ভাঁজ গাঢ় হলো এ পর্যায়ে। জানালার কাছ থেকে তড়িঘড়ি করে খানিকটা আড়াল হয়ে বসলো মানবী। তবে পরক্ষণই তার মোটা মাথা জুড়ে বসলো আরেক চিন্তা। কেমন সে হড়বড়িয়ে জানলার বাইরে এনে মুগ্ধকে ডেকে বলল। এই বিশ শুনুন। এক দৃষ্টে এখনো চেয়ে আছে রূঢ় মানব। ফলক আদৌ ফেলছে কিনা কে জানে। সপ্তদশী নরম কণ্ঠে ডাক শুনে হেলমেটে আড়লেই অদর যুগল দত্তের সনে খানিক পিষ্ট হলো বোধহয়। সময় নিয়ে গমগমে গলায় প্রত্যুত্তরে বলল। ঝেড়ে কাজ বান্দের মেয়ে। মুখটা তৎক্ষণাৎ বিরক্তিতে তেতই হয়ে গেল সপ্তদশীর। গাল বেঁকে গেল নারী জাতিতে। তবুও সে মুখ খুলল, কাটকাট কণ্ঠে আওড়ালো। বৃষ্টিতে ভিজবো কিন্তু আপনার গার্ডরা আমায় ঘর থেকে বেরোতেই দিচ্ছে না। এদের বলুন আমায় যেতে দিতে। যুবকের কপালের চামড়ায় ভাঁজ পড়লো মনে হচ্ছে। চোয়ালটাও কেমন কটমটিয়ে উঠলো হেলমেটের আড়ালে। মেয়েটাকে আর বিশ্বাস হচ্ছে না নির্দয় মানবের। তাই তো রক্ষীদের আদেশ করেছে কঠোর হতে। যুবক দৃষ্টি সরু রেখে টুকুনি গলা উচিত থমকে উঠল। এত তাড়াতাড়ি মরো শখ উঠলো কেন বান্দের মেয়ে? বেঁচে থাকতে খুব কষ্ট হচ্ছে? তাহলে বল, এত দোনোমনো না করে এক্ষুনি বেরো ফেলে। সপ্তদশী হতভম্ব। একটা স্বাভাবিক আবদারের পিছে এহেন তিরস্কার শুনে ব্যথিত হলো তার দুর্বল হৃদয়। চোখে মুখে আধা লেপটে সে তক্ষুনি গা লুকিয়ে বসলো জানালার কাছে। অভিমানিনী রাগ করেছে, নাকের পাটা ফুলিয়ে বসে আছে ভেতরে। যুবক বোধে কিন হাসলো হেলমেটের আচমকা। বাতের তর্জনী এবং মাধ্যমা একযোগে উঁচিয়ে প্যালেসের দোতলার দিকে তাক করে গমগমে গলায় ডাকল। হাই চশমিশ লোক। তৎক্ষণ ফুলো ফুলো গালে জানালার বাইরে ঘাড় বার করলো মাহে। শিকুটিয়ে সন্ধ্যান দৃষ্টিতে যুবকের পানে তাকিয়ে থেকে কাটকাট কণ্ঠে জবাব দিল। কি হয়েছে? যুবক একটু হাসল। হেলমেটের আড়ালে তার থোড়াই নজর কালো সপ্তদশী। সে কেমন একদৃষ্টে যুবকের পানে তাকিয়ে থাকতে দেখলো বেয়াদব মনস্টার তার দু হাতের ইশারায় বোঝাচ্ছে সপ্তদশীকে এনে বাইকে বসাবে, তাও আবার তারই সামনে। মাহির কুচকে রাখা সুদয় কুচকে গেল আরো। নজর আরেকটু তীক্ষ্ণ করতে দেখলো যুবক এবার নিজ অশালীন অঙ্গ ভঙ্গিতে কোনরূপ রাগ ঢাক না রেখেই তাকে দেখিয়ে দেখিয়ে অশোভন কায়দায় কোমর নাড়ছে দোলায়মান ভঙ্গিতে। মাহি ভরকায় তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মুহূর্তে বুঝে গেল মশার অসভ্য কাণ্ড কারখানার মানে। তৎক্ষণ জনমূর্তি ভাবে আবির্ভূত হলো সপ্তদশে। দশ চেপে শক্ত করলো চোয়াল। তা বুঝি বেশ দেখলেন অসভ্য পেস্ট। বেহায়া আঙ্কিকে কোমর নাড়তে নাড়তে তখনই বাহাতের বৃদ্ধ আঙ্গুল এবং তর্জনী একযোগে উঁচিয়ে ইশারা করলো গোলাকার বৃত্তের। অতঃপর ব্যঙ্গাত্মক ভঙ্গিমায় ডান হাতের তর্জনী উঁচিয়ে বাহাতের বৃত্তে ঘুরিয়ে তাচ্ছিলের সুরে গলা উঁচিয়ে পড়ল। ফক ইউ চশমিশ। খটপট করছে মাহি। চোখের কোটর ভরে গিয়েছে অপমানের অশ্রুতে। লোকটা তাকে ভাঙতে চাচ্ছে নিত্য নতুন কায়দা খুঁজছে অপমান করার। সপ্তদশী নারীর সম্মানে বড্ড আজ লাগলো বুঝি। অজান্তে রাগ ক্ষোভে তার হাত দুটো হয়েছে মুষ্টিবদ্ধ হচ্ছে। অশ্রু ঝরাতে থাকা সপ্তদশী আচরণ রাগের চোটে খুশি বসালো জানলার দেয়ালে। দাঁত কিরমির করতে করতে শুধল। ব্লাডি বিস্ট।
ওইদিকে তার অমন খুশি বসানো দেখে মূর্তি স্থবির হলো মুগ্ধ। চোখ দুটোর খোলস থেকে এক নিমিষে খেঁচে গেল এতক্ষণে শ্রেষ্ঠযোগ কটাক্ষ ভাবসাব। সেটা এবার ভিড় জমালো অবাধ রাগ। চোয়ালের বেশি চান হলো মুগ্ধর। বৃষ্টির ঝড়ও বেগে শোনা যাচ্ছে না তাদের দাঁতের কটমট শব্দ। যুবক তক্ষুনি পা ঘুরিয়ে নেমে গেল বাইক থেকে, অতঃপর নিজ দাম্ভিক কদমে গদগচিয়ে এগুলো প্যালেসের দিকে। মাহি দেখলো না সেসব, অপমানে বুক কাঁপছে তার, মাথার তালু জ্বলছে, সেই সাথে গা ভিজে চুপচুপে অবস্থা। ওভারকোটের কোণ হতে চুপচুপ করে ঝরে পড়ছে পানির কণা। এক হাতে ধরে রাখা হেলমেটখানা দাম্ভিক কদমে সগর্বে গটগটিয়ে এগোচ্ছে মুগ্ধ। দাঁতে দাঁত কিরমির করছে অনবরত। এলিভেটর 3 তলায় এসে থামতে যুবক পা রেখেছে প্রশস্ত করিডোরে। দুপদাপ পায়ে সপ্তদশী কক্ষের পানে এগোতেই দরজার কাছে দাঁড়িয়ে থাকা দেহরক্ষী দুজন তড়িঘড়ি করে হাঁটু গেড়ে মাথা নুইয়ে বসলেন জমিনে। যুবক সেদিকে সুক্ষেপহীন চোয়াল শক্ত করে ফুটিয়ে গটগটিয়ে ঢুকলো মাহির কক্ষে। এক ছটকায় হাতের হেলমেটখানা ফ্লোরে ছুঁড়ে ফেলতে ছনছনি উঠল তা। সেই শব্দ কানে যেতে হকচকে উঠছে মাহি, বরকে গিয়ে মাথা তুলে হাঁটুর ভাঁজ হতে। এইদিকে মুগ্ধ ফুসফুস করছে, দাঁতে দাঁত চেপে বলে উঠছে, হাউ ডিয়ার ইউ। বোকা মাহি অবাধের ছাপ ফুটিয়ে নিজ মুখাবে এক দৃষ্টি তাকিয়ে আছে যুবকের পানে। রাগে চোচে কপালের রগগুলো স্পষ্ট। যুবকের চোয়াল ফুটেছে ব্লেডের ন্যায়। হিংস্র যুবক তক্ষুনি এগিয়ে এসে আচমকা এক হ্যাচকা টেনে ধরে মাহির ডান হাত। এহেন কাণ্ডে হকচকানোর সময় পায়নি সপ্তদশী। তার আগে যুবকের হ্যাচকা টানে ব্যথায় মুখ কুচকে নেয় বেচারে। ইস, হাতটা বুঝি জয়েন্ট ছেড়ে এই বুঝি খুলে পড়বে। ওইদিকে যুবক উন্মাদ উদ্ভ্রান্তের ন্যায় মাহির ডান হাতটা উঁচে পালচে দেখতে দেখতে কচমচিয়ে বলে, কোন জায়গায় লেগেছে মন্দির মেয়ে? কোন জায়গায় ব্যথা লেগেছে? তাড়াতাড়ি বল, জানোয়ার বাচ্চা। কথায় যান পুরাণে অবাক হলো সপ্তদশী। পরমূর্তি ঘৃণা ভরা চোখ ভরা ঘৃণা নিয়ে তাকালো যুবকের পানে। যুবক অস্থির ব্যাকুল চিত্তে মাহির হাত উঁচে পালচে দেখতে হঠাৎ খুঁজে পেল ব্যথা পাওয়ার জায়গাটা। সেটা কেমন কালচে ভাব ধরে গিয়েছে ইতিমধ্যে। যুবকের রাগ বাড়লো বোধ হয়। দৃঢ় চোয়ালখানা শক্ত হলো আরো। দাঁতের তীব্র খসনে কটমট শব্দ তুলে আচানক এক আগ্রাসী থাবায় আঁকড়ে ধরলো মাহির নরম তুলতুলে চোয়ালখানা। ব্যথায় কুকে উঠছে মাহি। মুখ কুচকাতেই শুনতে পেল মুগ্ধের খিরমির কঞ্চ, মুখে উত্তর দেওয়ার সাহস নেই তোর, চাঁটর বাচ্চা? কোন সাহসে তাহলে হাত চকলে তুই? কে দিল তোকে এই সাহস? কলেজে বেশি বড় হয়ে গেছে বান্দির মেয়ে? আমার খেয়ে আমার পরে আমার সামনে আমার ব্যক্তিগত অধিকারে আঘাত করিস? তোর দিকে মুখ থেকে পেছন অব্দি কলেজে ভরা। একটু নৌকে একটা বিল্লোর এত তেজ, কথায় না পেরে গায়ে আঘাত করে। একেবারে হাত পা কেটে পঙ্গু বানিয়ে ঘরে বসিয়ে রাখবো বান্দির মেয়ে। ফুপে ফুপে কাঁদছে মাহি। ছলছল চোখ ধরে সে কি মায়া। যুবক এক পলক সেদিকে তাকিয়ে থেকে পর মুহূর্তে চোখ সরল অন্যস্র। সরু নাকের পাটাখানা ফুলিয়ে লম্বা এক নিঃশ্বাস টেনে ছোচ গোল করে নিঃশ্বাস ফেললো পরক্ষণে। এক ঝটকায় মাহির চোয়ালের ছেড়ে দিয়ে রুড়ো মানব গিয়ে দাঁড়ালো 2 কদম দূরত্বে। সাপের ন্যায় ফুসফুস করতে করতে হাত উঁচিয়ে ঘাড় ডলছে অনবরত। তবে সেকেন্ড 30 যেতে না যেতে রং পাল্টালো যুবকের মুখ। সেটাই এবার ভর করলো একরাশ রহস্যময় দৃঢ়তা। সে কেমন ঘাড় বাঁকিয়ে ক্রন্দনরত সপ্তদশীর পানে তাকিয়ে থেকে গমগমে গলায় বলল, বৃষ্টিতে ভিজবি না? চল তাহলে তোর এই শেষ ইচ্ছেটা পূরণ করে। হত বিহেলের ন্যায় মুখ তুলে তাকায় মাহে। কানে ভুল শুনলো কিনা যাচাই করতে করতে আমুকে মতন চেরলো কিয়ৎক্ষণ বোকার ন্যায় জিজ্ঞেস করলাম, শেষ ইচ্ছে মানে? রূঢ় মানব রহস্যময় ভঙ্গিতে বাঁকা হাসলো কেমন। রয়েছে এগিয়ে এসে আলতো করে হাত উঁচিয়ে রাখলো মাহির মাথায়। সেটাই খানিকক্ষণ অল্প অল্প করে ব্যথাহীন চাপড় বসিয়ে ভরাট কঞ্চে বলল, মানুষের জীবন বড্ড ক্ষীণ ও চাশমিশ, তাই আমাদের প্রতিটি দিন জীবনের শেষ দিনের মতো কাটানো উচিত। বলা তো যায় না কার মরণ ঠিক কখন হয়ে যায়। অবধ মাহি বুঝলো না যুবকের মোছা বাক্য। কান্না ভুলে কেমন অনুভূতি শূন্য চোখে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। যুবক নজর সরা অন্যস্র সপ্তদশীর সামনে থেকে সরে গিয়ে দাঁড়ায় 2 কদম দূরত্বে। ভাবলেছেন ভঙ্গিতে 2 হাত পকেটে গুজে গমগমে গলায় বলে, যা। সপ্তদশী কাঁপা কাঁপা ঠোঁট দুটো সময় নিয়ে ঠেকালো ফ্লোরে। শুকনো ফাঁকা চোখ গিলে বসা ছেড়ে দাঁড়িয়ে আরেকবার ঘুরে তাকায় রূঢ় মানবের পানে। আমতা আমতা করে মায়াবী কণ্ঠে জিজ্ঞেস করলাম, সত্যিই যাব?
গেলে মারবেন না তো? যুবক তীক্ষ্ণ দৃষ্টি তাক করলো এ পর্যায়ে পিয়াংসি করা ঠোঁট দুটো খানিক নারীর চারি রহস্যময় কঞ্চে বললাম। এটাই শেষ। আজকের পর থেকে আর কোনোদিন মারতে হবে না তোকে। সপ্তদশীর মনে চলছে হাজার উচাটন, তবুও বৃষ্টি ভেজার ইচ্ছে পূরণ করতেই হবে তার। শেষবার যখন বাড়িতে ছিল তখন মা বলেছিল বৃষ্টিতে ভিজলে নাকি মনের কষ্ট, সকল কষ্ট, দুঃখ কষ্ট বৃষ্টির পানির সাথে ধুয়ে মুছে যায়। সপ্তদশীর মন ভরা কষ্ট, যার ভার বয়ে চলতে কষ্ট হয়, প্রচুর কষ্ট হচ্ছে তার। তাই তো সে চাচ্ছে একটু কষ্ট কমুক। বৃষ্টিতে ভিজলে যদি কষ্ট কমে তবে না হয় তাই হোক। মাই ফাঁকা ঢোক গেলে চুপচাপ বেরিয়ে গেল ঘর ছেড়ে। মুগ্ধ এক দৃষ্টিতে তাকে দেখলো সপ্তদশী চলে যাওয়া। ধীরে সুস্থে হাত ঘুরিয়ে কোমরের পেছন থেকে নিজের চিরচেনা AK-7 মডেলের বন্দুকটি বের করে এনে যুবক উল্টো পাল্টে দেখতে লাগলো। তা পরক্ষণে বিড়বিড়িয়ে আওড়ালো। ভেবেছিলাম আমার কটা দিন বেঁচে থাকবে শেষমেশ, তবে তার হলো কই। প্রশস্ত করিডোর দিয়ে হাঁটছে মিলা, পায়ের গতি এগোচ্ছে মাহির ঘরের দিকে। তবে মাঝপথে এই ডান হাতের কবজিতে বিশাল এক টান বসলো তরুণীর। মুহূর্তের ক্ষুদ্র শরীরখানা তার ছিটকে চলে গেল করিডোরের পাশের কামরায়। অতর্কিত কাণ্ডে হকচকে উঠে মিলা, বরকানো দৃষ্টি সামনে তাকাতে মুখোমুখি হলো অ্যাজনের। তখনই কুচকে গেল তরুণী ললাট, ঠোঁট নাড়িয়ে কাট কণ্ঠে যে না কিছু বলতে যাবে অমনি কোনোরূপ বলা কওয়া ছাড়াই শক্ত হাতের তরুণীর কণ্ঠা চেপে ধরে অ্যাজয়েন। গম্ভীর মুখ, যুবকের চোয়াল কাঁপছে রাগে, ভিন্ন রঙের চোখ দুটো লেপটে গিয়েছে আগুন। যুবক গলা একটা শ্বাস ঠেলে তাতে তৎ খিচে আওড়ালো। মনবারের কাছ থেকে দূরে থাকো ক্লুপায়া, আদারওয়াইজ আমার হাতে তোমার মরণ নিশ্চিত। মূর্তি পাল্টে গেল তরুণীর মুখব্যক্তি, সেটায় এবার ভিড় জমালো একরাশ কুটিলতা। ছোটের কোণে আচমকা ফুটে উঠল এক চিলতে রহস্যময় বাঁকা হাসে। মেয়েছে কেমন কাট কণ্ঠে তরিতে জবাব দিল। আপনি যেটা চাচ্ছেন সেটা আমি মরে গেলেও হতে দিব না অ্যাডুইন। ওকে আমি ওর সঠিক জায়গায় পাঠিয়ে ছাড়বো, এতে আমার মরণ হলে হোক, আমি প্রস্তুত। চোয়াল শক্ত হলো অ্যাজুনের। মিলার কণ্ঠায় চেপে রাখা হাতখানা জোর বাড়িয়ে সে কেমন কটমট কণ্ঠ আবারও বলে ওঠে। স্টে ইন ইউর লিমিট ক্লুপায়া, আদারওয়াইজ আইল কিল ইউ। তাছাড়া হাসি ফুটলো মিলার পাতলা অথর কোণে। নিঃশ্বাস আটকে আসার জোগাড়ি হলো। মেয়েটা কেমন রয়ে শোয়ে থিমে বললাম। একটা কথা বলি অ্যাডুইন। যুবক শিথিল করলো নিজ সুতায়। তরুণীর পানে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকতেই তরুণী ব্যঙ্গাত্মক কঞ্চে বলল, ফাক ইউ। মুহূর্তে তাও করে জ্বলে উঠল একজনের মাথা তালো। সদা গম্ভীর ভাব ধরে রাখা যুবক আজনিত হিতাহিত জ্ঞান হারিয়ে আচমকা কষিয়ে থাপ্পড় বসালো মিলার গাল পর একের পর এক চপটা খাতে কুপকাত তরুণীর নরম গাল। ঠোঁটের কোণ ফেটে গিয়ে যাচ্ছে তাই অবস্থা। দুর্বল তরুণী গায়ের জোর ধরে রাখতে না পেরে তখন লুচিয়ে পড়লে মেঝেতে একজন থামলো। এবার রাগে খচখচ করতে খানিকটা নুইয়ে এসে তৎক্ষণ মুঠে চেপে ধরে মিলার চোল। অতঃপর মেয়েটার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, স্টে অ্যাওয়ে ফ্রম মাই ওয়ে। আমি এবার আর কাউকে মানবো না, না তোকে না মনস্টারকে। কথাটা শেষ করে তখনই মিলাকে ছেড়ে দিয়ে উঠে তারা অ্যাজয়েন। খচখচ করতে পাবারায় ঘরের বাইরে এলোবেলো দৃষ্টিতে এদিক ওদিক তাকাতে আচমকা তার চোখাচোখি হয় অদূরে দাঁড়িয়ে থাকা মনস্টার পানে। মুহূর্তে স্থির হলো অ্যাজয়েন। মাথাটা তৎক্ষণাৎ ঝুঁকিয়ে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল কেমন মুগ্ধ কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছে অ্যাজয়েনের পানে। এক হাতে তার রিভলভার স্পষ্ট, চোয়াল শক্ত করে ফুটিয়ে যুবক গুনে পা ফেলে এগিয়ে এসে দাঁড়ালো অ্যাজয়েনের পাশে। খানিকক্ষণ মনু থেকে আচমকা কঠিন গলায় বলতে লাগলো, তুই যা করছিস সেটা মাঝপথে থামিয়ে দে অ্যাডুইন। এই প্রথম মনস্টারের বাক্য এড়াতে উদ্যত অ্যাজয়েন মাথাটা ঠায় নুইয়ে রেখে শান্ত অথচ রূঢ় কণ্ঠে জবাব দিলাম। সম্ভব না মনস্টার। মুহূর্তে কটমট করে উঠল মুগ্ধ চোয়াল। এক হাতে তখনই রিভলভার অন করতেই কঠিন করা শুধালো, তাহলে গার্ডেনের দুটো কবর খোলা রাখ অ্যাডুইন, কেননা পরবর্তীতে নিজের কবর খোলার সময় পাবি না হয়তো। কষ্টা বলে পায়ের গতি টেনেছে রুশ থেকে চলে যাচ্ছে নিজ গন্তব্যে। এদিকে সে পাশ থেকে সরতে হাসানক হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ে অ্যাজয়েন। এতক্ষণে রুড়ো মানব এবার কেমন কাঁপছে দেখো। অস্থিরতায় শুষ্ক অধৈর্যরা জিভ দিয়ে খানিক ভিজিয়ে নিয়ে আনমনে বিড়বিড় করে বলতে লাগলো, আমি পারবো না মনস্টার, আমি পারবো না। আমি বেঁচে থাকতে মনবারকে আপনি মারতে পারবেন না,
কারণ আর কেউ জানুক বা না জানুক, আমি জানি মনস্টার, ইউ আর ডিপলি অবসেসড উইথ হার। আমি এটাও জানি আপনি আপনার মায়ের সেই শত্রুকে মেরে দিয়ে আপনি নিজেও আত্মহত্যা করবেন, কারণ আপনার বেঁচে থাকার কারণ ফুরিয়ে যাবে সেদিন। কিন্তু আপনার কিছু হয়ে গেলে এই পুরো সাম্রাজ্যের কী হবে মনস্টার? স্বয়ং রুস্তুদি কিং না থাকলে রুস্তুদি প্যারাডাইসের কী হবে? না না, আমি থাকতে আপনি নিজেকে শেষ করতে পারবেন না। দুনিয়া এপার সে ওপার হয়ে গেলেও আমি আপনাকে বুঝিয়ে ছাড়বই যে ইউ আর ইন লাভ উইথ মুনবার্ড। আপনার বাকিটা জীবন বেঁচে থাকার কারণ হবে ওই সাধারণ মেয়েটা। এতটুকু বোঝাতে গিয়ে আমার যদি মরণও হয় তবে তাই সই। প্যালেসের বাইরে পা রেখেছে মুগ্ধ। ঝুম বৃষ্টি মাথায় নিয়ে ফের হাঁটছে গার্ডেনের দিকে, হাতে তার বন্দুক, কণ্ঠে চাপা ক্ষোভ। যুবক কেমন বিড়বিড়ি আওড়াচ্ছে। দুনিয়া স্পর হয়ে গেল, তোর মরণ আমার হাতে নিশ্চিত বান্দির মেয়ে, আর সেটা আজকে। মার্বেলের স্বচ্ছ তকতকে মেঝেতে একজোড়া ইতালিয়ান লেদারের শুজ পরিহিত পাদুকা দাঁড়িয়ে আছে ছায়। পাদুকার মালিক বড় অস্থির, কৃত্রিম শীতলতায় মোড়ানো কক্ষে ও বড্ড ঘামছেন তিনি। অস্থিরতায় বুট জুতোর শক্ত পাটতনের ছক শব্দ তুলে পায়চারি চালাচ্ছেন এইদিক ওদিক। তবে কাণ্ড দেখো, মধ্যবয়স্কের অস্থিরতা ক্রমশ বাড়ছে, কমছে না। আর অস্থিরতায় এলোমেলো হাত ঢুকিয়েছে নিজ প্যান্টের পকেটে। খানিকক্ষণ হাসে বের করে আনলেন নরম সুতি কাপড়ের রুমালখানা। তড়িঘড়ি করে নিজ ক্ষমার্ত কপালখানা কোনো মতে মুছতেই মধ্যবয়স্কের কনুকুড়ে ভেসে এলো কারো দাম্ভিক কণ্ঠ। ডক্টর দামিয়ান। ললিত খারবাকে পেছনে তাকালেন দামিয়ান। অদূরে সিঁড়ির আগায় দাঁড়িয়ে আছে নেক, গায়ে একখানা কালো রঙা বাসরূপ, মাথা ভর্তি ফাঙ্গি রঙা সিক্ত চুলগুলো থেকে চিয়ে চিয়ে পানি পড়ছে। যুবকের চোখে মুখে একরা সন্দিগ্ধ ব্যাকুলতা। পায়ের গতি জোরালো বেশ। মার্বেলের স্মৃতি থুপ্ত পা ফেলে নামছে সে। নামতে নামতে ব্যাকসু কঞ্চে ফির জিজ্ঞেস করে, শুনলাম মনস্টারের ব্যাপারে না কি কিছু বলতে এসেছেন, তা কি সেটা? অস্থির দামিয়ান স্থির করলেন পা দুটো, ঘামার্ত কপালখানা আরেকবার রুমালের পৃষ্ঠে মুছে নিয়ে পায়ের গতি টানলেন ভস্ররক। নীরবে এগিয়ে এসে দাঁড়ালেন মখমলি সোফা সন্নিকটে। হাতে তার একখানা কালো রঙা সুটকেস। সেটায় মালপত্র আছে কিনা কে জানে, তবে ভদ্রলোক ভীষণ কড়াকড়িভাবে আগলে রেখেছেন সুটকেসটা। প্রায় মিনিট খানিকের মধ্যেই হন্তদন্ত পায়ে গ্রাউন্ড ফ্লোরে এসে দাঁড়ালো নেক। এসেই কেমন বিচলিত ভঙ্গিতে আচানক দুই হাতে আঁকড়ে ধরল দামিয়ানের প্রশস্ত কাঁধ। মুহূর্তে মধ্যবয়স্কের কাঁধে চামড়ায় শার্টের উপর দিয়েই দেবে গেল যুবকের ধারালো নখ। দামিয়ান মুখ কুচকায়, কাঁধের ব্যথায় গা নাড়াতে গেলেই যুবক নিজ উদ্যোগে মধ্যবয়স্কের শরীরখানা মৃদু ছাকিয়ে তৎ খিচে ওড়ালো। হোয়াই ডিড ইউ কাম হেয়ার বাস্টার্ড? মনস্টারের ব্যাপারে যা বলার কুইকলি বল, অ্যান্ড ডোন্ট ইউ ডিয়ার টু ওয়েস্ট মাই টাইম। কণ্ঠনালীর উঁচু হাড়খানায় খানিক উপনিচ নড়ল বোধহয় দামিয়ানের। ভয় শুকিয়ে গিয়েছে তার কঞ্চা। সম্মুখ থেকে ভেসে আসে দাঁত কিরমির শব্দ। এতেই যেন বেচারার ভয় দ্বিগুণ বেড়ে যাচ্ছে দ্বিগুণ। দামিয়ান তড়িঘড়ি করে হাতের সুটকেসখানা উঁচিয়ে নিকের দিকে আলগোছে বাড়িয়ে দিলেন। ভয়ার্ত কঞ্চে থেমে থেমে আওড়ালেন, এটাতেই আছে আপনার সব উত্তর। কপাল গোছালো রাশিয়ান সুদর্শন লম্বাটে ফর্সা মুখখানা। তার ফুটে উঠেছে একরাশ সন্দিহান অভিব্যক্তি। যুবকের উপরই ভাগে দাঁত কপাটি ইতিমধ্যেই আঁকড়ে ধরেছে নিচের ছুঁচকানা, ফলে লম্বাটে চোয়ালের রেখা চান চান হয়ে সে বেশ। সে কপাল কয়েক পল শক্তিতে তাকিয়ে রইল বাড়িয়ে দেওয়া সুটকেসটার দিকে। অতঃপর গম্ভীর রূঢ় কঞ্চে সুথল, কি আছে ওটাই? এন কথার প্রত্যুত্তরে ক্রু হাসলেন দামিয়ান। তা আর দৃষ্টি বেশ লক্ষ্য করলো নেক। রহস্যে দামিয়ান কেমন কুটির কণ্ঠে বলে উঠছে, মনস্টারের দুর্বলতা। মুহূর্তে এক অদৃশ্য ঝটকা খেলে গেল নিকের সম্পূর্ণ বদনে। নীলচে চোখ দুটোর দৃষ্টিতে জমেছে একরাশ হতবাকতা। বাদামি ঠোঁটজোড়ার মধ্যকার দূরত্ব বুঝি বাড়ছে ক্রমান্বয়ে। দামিয়ান তড়িঘড়ি করে মেরুদণ্ড বাঁকালেন। হাতের সুটকেসটা সম্মুখের সোফা টেবিলের উপর রেখে তৎপর হলেন তা খুলতে। এদিকে নিক এখনো ডুবে আছে এক আকাশ সম অবিশ্বাস্যতায়। তার হতবাক কণ্ঠ ফুঁড়ে অস্ফুটে বেরোল, মনস্টারেরও দুর্বলতা আছে? হাউ দিস ইজ পসিবল? অস্ফুটে আওড়ানো বাক্য শুনলেও না দামিয়ান। নিজ কাছে মত্ত সে। মিনিট গড়ানোর আগে খটখট শব্দ তুলে খুলে ফেললেন সুটকেসখানা। পর মুহূর্তেই সেইখান থেকে দ্রুত দুটো মসৃণ কাগজের খাম তুলে আলগোছে বাড়িয়ে দিল নিকের পানে।
ছোটির কোণে শয়তানি হাসির রেশ টেনে ভরাট কঞ্চে বলেন, এটাই সেই দুর্বলতা যার জন্য মনস্টার কিছুদিন আগে গোটা রাশিয়ার টপ লিস্টে থাকা 35 জন ডাক্তারকে নিজের হিডেন প্যারাডাইসে নিয়ে গিয়েছিল। ফিরতি পথে সবাইকে হ্যালুসিনেশনের ট্যাবলেট খাওয়ালেও আমি মুখে নিয়েও খাইনি তা। অচেতন হবার ভান ধরেছিলাম তখন। কথাটা শেষ হবার ঠিক পর মুহূর্তেই দামিনের হাত থেকে একটানে খাম দুটো খুলে নিয়ে নেয় নেক। প্লাগ করা ভ্রুদয় মাঝে গোটা কতক ভাঁজ ফেলে ব্যগ্র হাতে খামের ডগা ছিঁড়ে জেনে ভেতরে থেকে মসৃণ পৃষ্ঠা দুটো বের করলো। অমনি ছেলেটার দৃষ্টি হচ্ছে বিস্ফোরিত। সফেদ রঙা মসৃণ পৃষ্ঠে পেন্সিলের স্কেচে এক সপ্তদোষী মায়াবী মুখ আঙ্কিত। দুটো পৃষ্ঠাতে একই ছবি। নিক কপাল গোছালো ফের, চোয়ালের পেশি শক্ত করে কঠিন চাল নিক্ষেপ করলো দামিয়ানের দিকে। পরক্ষণে এক আগ্রাসী থাবায় দামিয়ানের চোয়াল আঁকড়ে ধরে কটমট করতে করতে আওড়ালো। আর ইউ সিরিয়াস অ্যাসহল? তুই বলতে চাচ্ছিস দি রুশদি কিং এর দুর্বলতা একটা সাধারণ মেয়ে? বাস্টার্ড, ডু হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট হিম? সে চাইলেই রাশিয়া কিংবা যে কোনো দেশের হাজারটা সুন্দরীকে নিজের শয্যাসঙ্গিনী বানাতে পারে, আর তুই কিনা বলছিস এই মেয়ে তার দুর্বলতা? ব্লাডি ইনসেন্স! বলতে বলতেই হাতের মসৃণ পৃষ্ঠা দুটো আচমকায় হাওয়ায় ঝুড়ে মালো ছোপাক। দামিয়ান গম্ভীর হয়ে পর্যায়ে রাগের তোড়ে মুখাবে লালাপ আবরণ ফুটিয়ে ছাচালো কঞ্চে পরক্ষণই সুথল। ওয়েট, ইটস সাউন্ড ফানি বাট ইটস ড্যাম ট্রুথ। এই সাধারণ একটা মেয়ের জন্য এখানে কথাখানা আওড়াতে গিয়েও তৎক্ষণাৎ নিজের বাহাতের তর্জনী উঁচিয়ে মাথার খুলি বরাবর তাক করলো দামিয়ান। মুখটায় আগের ন্যায় কচমচে ভঙ্গিমা বজায় রেখে ফের সুথলেন। ঠিক আমার মাথায় তালু বরাবর বন্দুকের নল ঠেকিয়ে মনস্টার বলেছিল 24 ঘন্টার মধ্যে ওই মেয়ের জ্ঞান না ফিরলে তিনি আমাদের সবাইকে মেরে ফেলবেন। ইটস দ্য টাইম আই ওয়াজ লাইট সিরিয়াসলি। দ্য গ্রেট রোসদি কিং কিনা একটা মেয়ের জন্য এভাবে আমাদের হুমকি দিচ্ছে, আর আপনি বলছেন সেই মেয়ে সাধারণ? সহসা চোখ দুটো সরু হয়ে এলো নিকের। কপালের চামড়ায় দেখা গেল বিরক্তির ভাঁজ। সে কেমন সন্দিগ্ধ দৃষ্টিতে আলগোছে তাকালো মেঝেতে। অবহেলিত আকারে পড়ে থাকা সপ্তদশীর স্কেচের পানে রয়েছে শরীর ঝাঁকিয়ে বাকিয়ে হালকা ঝুঁকে এসে স্কেচ দুটো তুলে নিল নেক। আনমনে সপ্তদশীর মুখপানে তাকাতে দৃষ্টি থমকালো তার। মায়াবতীর মুখটা বড্ড সাধারণ, চোখ দুটো হরিণীর ন্যায় বড় বড়। তার মুখাবের সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার তার উচ্চপুজ। মনে হচ্ছে কোনো দক্ষ কারিগর তার সারা জীবনে মেহনত এবং দক্ষতা দিয়ে বড্ড নিপুণ হাতে এঁকেছে সপ্তদশীর ঠোঁট দুটো। কেমন অদ্ভুত কামার্তক দৃষ্টিতে চেয়ে আছে সেদিকে। এক মনে সপ্তদশীর নিখাত সৌন্দর্যের প্রতীকী ঠোঁট যুগলের ওপর আঙুল বুলিয়ে কামার্তক কঞ্চে আওড়ালো। Her lips, they are already turning me on. বাঁকা হাসলেন দামিয়ান, নজর খানিকটা ঝুঁকিয়ে আহত করে কপাল চুলকানোর এরই মধ্যে সম্মুখে থেকে নিক তখন সন্ধিহান গলায় জিজ্ঞেস করে উঠছে, হে দামিয়ান, ও আমার বেড কাঁপাতে পারবে তো? এ পর্যায়ে হাসি আর রুখতে পারলেন না দামিয়ান। ঠোঁটের রেখা প্রশস্ত করে হাসলেন গাল পরে, চোখে মুখে এক অদ্ভুত লিপসা লেপটে কর্মবর্তন কঞ্চে বলল, স্বয়ং মনস্টারকে কাবু করেছে যেই মেয়ে, তার ক্ষমতা থোড়াই কম। বেট কাঁপাতে না পারলেই মনস্টার কি আর এমনি এমনি তাকে নিজ প্রাসাদের রানী করে রেখেছেন? কথাখানা শেষ করে হাসি গাঢ় হলো দামিয়ানের। ওদিকে নিক এখনো একদৃষ্টে চেয়ে আছে সপ্তদশী নির্জীব ছবির পানে। যুবকের ছোটের কোণে ঝুলছে এক অদ্ভুত ঠান্ডা হাসে। আচমকা সে কেমন হিসিয়ে বলে উঠছে, অ্যান্ড ফাইনালি মনস্টারের দুর্বলতার সন্ধান পেয়েছে নিকোলাস মার্গ্রেট। খুব অচিরেই যে হবে আমার রাতের সঙ্গিনী। হাসছে নিক, পা দুটোর গতি টানছে উঁচু পথে। হাতে থাকা ছবিটার পানের ঠায় দৃষ্টি বজায় রেখে যুবক কেমন কণ্ঠে উঁচিয়ে ডাকল, অ্যাঞ্জেলা। এক ডাকে কোথা থেকে যেন হাওয়ার বেগে ছুটে এলেন এক পারস্য সুন্দরী। আবেদনময়ী ভাবভঙ্গিমায় তার সর্বাঙ্গে গায়ে জড়ানো একখানা পাতলা ফিনফিনে সফেদ রঙা সাদা শার্ট। নারী গায়ে লুকোয়িত প্রতিটি স্পর্শকাতর অঙ্গের ভাঁজ, যার উপর দিয়ে স্পষ্ট। অদূরে দাঁড়িয়ে থাকা মধ্যবয়স্ক দামিয়ান বুঝি চোখ দিয়ে গিলে খাচ্ছে সুন্দরীকে। সে যে
নারী লিপসায় নিকের চাইতো খুব বড় না হলেও খুব একটা ছোটও নয়। সুন্দরীর বাঁকানো কায়া দেখে অভ্যন্তরীণ লুকোনো পৌরুষত্ব জাগ্রত হতে খুব একটা সময় নেয়নি দামিয়ানের। মধ্যবয়স্ক কেমন কামার্ত নয়নে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে সুন্দরী বানে। সুন্দরী এলোমেলো ভঙ্গিতে ছুটে এসে আচমকা দু হাতে গলা জড়িয়ে ধরে নেকের। যুবক ছুচকামে হাসলো, এক হাঁচকা টানে সুন্দরীর কোমর চেনে নিজের সঙ্গে গভীরভাবে মিশিয়ে নিল পরক্ষণে। অতঃপর নিজ বেহায়াপনা কোনো রূপ রাগ ঢাক না রেখে তৎক্ষণাৎ সহ্য করলে সুন্দরী রক্ত ভেজা কৃত্রিম লালিমায় চেয়ে থাকা অধৈর্য গলে এক গভীর সুমনে লিপ্ত দোচর আসে মিশিয়ে নিল পরক্ষণে। অতঃপর নিজ বেহায়াপনা কোনরূপ রাগ ঢাক না রেখে তৎক্ষণাৎ ঠোঁট জোবালো সুন্দরী রক্ত ভেজা কৃত্রিম লালিমায় চেয়ে থাকা অধৈর্য গলে এক গভীর চুমনে লিপ্ত দোচন। আশেপাশে অত মানুষ থাকা সত্ত্বেও সেই দিকে প্রক্ষেপহীন তারা। প্রায় মিনিট পাঁচেকের লম্বা চুমন শেষে থামলো নেক। পার্শ্ব সুন্দরের লাল চুকচুকে নাকের পাটে আলগোছে দাঁত বসিয়ে দিয়ে ফিসফিস কণ্ঠে বলা, Go and get ready, dear. I am feeling hungry for you. তৎক্ষণাৎ সুন্দরীর সিক্ত ঠোঁটের কোণে ফুটে উঠল লালসার হাসি। বিন্দুমতো লাজ লজ্জা না দেখিয়ে সুন্দরী জিভ উল্টে বলল, Come, baby. I'm always ready for you. মুচকি হাসল নেক। সুন্দরীর মেয়েথিন বাঁকানো কোমরের পিঠে দুই হাত ঠেকে আলগোচে ঘাড় বাঁকিয়ে তাকায় পেছনে। অদূরে দাঁড়িয়ে থাকা দামিয়ান অস্থির, সর্বাঙ্গ ঘামছে তার, নিঃশ্বাসের ওঠানামা প্রবল। নিক বিচক্ষণ পুরুষ, খুব একটা সময় লাগলো না তার দামিয়ানের হুটহাট অস্থিরতার কারণ বুঝতে। সে কেমন ক্ষুদ্র দৃষ্টিতে আপাতমস্তক পরখ করলো দামিয়ানকে। পরক্ষণে তার নজর আটকালো অন্য কোথাও। এক মুহূর্ত সেথায় তাকিয়ে থেকে নিক কেমন ছুঁচ কামড়ে হাসলো খানিকক্ষণ। সময় নিয়ে শ্লেষাতক ভঙ্গিতে বলল, চোখ দিয়ে গিলে খেয়েও লাভ নেই দামরিয়ান, ওর সাথে তুমি পারবে না। লজ্জার ধ্যান ভাঙল দামিয়ানের। পরক্ষণে নিজের প্রাণে দৃষ্টি নিবদ্ধ করতে আটকে ওঠে বেচারা। তড়িঘড়ি করে পেছনের সোফায় গা এলিয়ে বসলো সে। পাশ থেকে একখানা কুশন নিয়ে এসে আলগোছে ঠেকালো নিচ কোলে। লজ্জায় কান গরম হয়ে গেছে বেচারার। সুন্দরীর সামনে পৌরুষ নিয়ে এভাবে তাকে খোঁটা দিতে পারল নিক। ইস, কি লজ্জা, কি লজ্জা। তাম্বিক যুবকের গটগট পা দুটো ছুটছে চেরি ব্লসম গার্ডেনের দিকে। চাটু শৈলীতে অঙ্কিত ডান হাতের রুক্ষ আঙ্গুলের ভাঁজে আটকে আছে রিভলভার। যুবকের গায়ে কেবল একখানা ওভারকট, যার সবকটাতে বোতাম হাঁ করে খুলে রাখা। অসময় বৃষ্টিতে ঠান্ডা পোতে একটু বেশিই, তবে অমন ঠান্ডা কি আর অত সহজে গায়ে ধরে রূঢ় মানবের? সে কেমন অনুভূতিহীন কায়দায় এগোচ্ছে সামনে, আর কয়েক গজ এগুলেই বাগান। সেথায় সপ্তদশী হয়তো বৃষ্টি বিলাসের মতো যুবকের নির্দয় মনের কোণে লুকিয়ে থাকা একটুখানি মুগ্ধতাও বুঝি হার মানছে যুবকের রূঢ়তার কাছে। সে এগোচ্ছে এক ভিন্ন উদ্যমে, সপ্তদশীকে চিরদিনের জন্য নিস্তব্ধ করে দিতে এগোচ্ছে। মাথার উপর ঝুম বৃষ্টি, ব্যস্ত পদযুগলের ছুটছে অ্যাজুয়েন, হন্য হয়ে খুঁজছে মনস্টারকে। বৃষ্টির প্রকোপ বাড়ছে ক্রমশ, হাওয়ার তীব্র বেগে সম্মুখে দাঁড়িয়ে থাকা দায় এই মুহূর্তে। তবুও গম্ভীর মানব আজ বড্ড বিচলিত। হন্য কদমে অগ্রসর হলো প্যালেসের বাদিকে। খানিকটা এগোতে আচমকা দেখা গেল কঠিন মানবের প্রশস্ত একজন তখনই সটন হলো। মনের মধ্যখানে এক আকাশসম সাহস ঝুঁকিয়ে এগুলো মনস্টারের দিকে। ছুটতে ছুটতে দিশেহারা অবস্থা বেচারা, ঠান্ডায় কাঁপছে সর্বাঙ্গ। কোনো মতে পায়ের গতি টেনে চলে এলো মনস্টারের পেছনে। ভাঙা ভাঙা গলায় থেমে থেমে আওড়ালো, মনস্টার, মনস্টার, প্লিজ ডোন্ট ডু দিস। ওকে এখনই মেরে দেওয়াটা ঠিক হবে না। থামলো রূঢ় মানবের ব্যস্ত পথযুগল। গাড় বাঁকিয়ে শক্ত চাহনি পেছনে তাকাতেই ভয় কদম পেছালো অ্যাজুয়েন। তড়িঘড়ি করে মাথা নোয়াতে শুনতে পেল মুগ্ধের চিপির কঞ্চ, Who the fuck are you bastard to lecture me? আরেকবার আমার কাজে ব্যাঘাত ঘটাতে চাইলে একদম কলিজে টেনে ছিঁড়ে ফেলবো, ব্লাডি অ্যাসহোল। ভারতের ঠকিল অ্যাজুয়েন। এমন একটা ঠান্ডার মধ্যেও শরীরে আগুন জ্বলছে তার। গলার কাজটা শুকিয়ে কাঠ হয়েছে ইতিমধ্যে। যুবক ফাঁকা ঝোঁক গেল ক্ষণে ক্ষণে। সম্মুখে ফের অগ্রসর হতে থাকা রূঢ় মানবের পানে তাকালো এক পলক। তাকিয়ে থেকে বুক ফুলিয়ে জোর নিঃশ্বাস টানল সে। তখনই মনের সকল ভয় ডর ভুলে চিতা বাঘের ন্যায় পায়ের গতি বাড়িয়ে এগিয়ে এসে পথ আটকালো মুগ্ধের। দুহাত দুই দিকে ছড়িয়ে বেচারা আওড়ালো, ক্ষমা করুন মনস্টার, কিন্তু এবার কেন যেন মনে হচ্ছে আপনি তাড়াহুড়ো করছেন। কারণ তাইফ হাসানের দুর্বলতা এত তাড়াতাড়ি হারিয়ে গেলে তাকে মারতে খুব একটা আনন্দ পাবেন না আপনি। তাই বলছি মনস্টার, আরেকবার নয় ভেবে
কথাটা পুরোপুরি শেষ করবার আগে আজুনের প্রশস্ত বুকের মাঝে আচমকা বসলো এক সজোরে লাথি। এহেন অতর্কিত আক্রমণের তাল সামলাতে না পেরে মুহূর্তেই কয়েক কদম পেছনে ছিটকে পড়লো আজুন। জমিনে জমে থাকা বৃষ্টির পানিগুলো কেমন ছিটকে সরে গেল এদিক ওদিক। বুকের ব্যথায় মুষড়ে যাচ্ছে বেচারা, দুই হাতে বুক চেপে সব তুলছে ব্যথা তোর। চোখ মুখ কুচকে থাকায় সে দেখেইনি সম্মুখে দাঁড়িয়ে থাকা হিংস্র মনস্টারকে। সেকেন্ড ত্রিশেক পেরুতেই আহত আজুন টের পেল তার চোয়াল বরাবর কারো শক্ত হাতের থাবা। ধীরে ধীরে সে থাবার জোর বাড়ছে, খটমট করছে বেচারার চোয়াল। আজুন চোখ কুচকে রাখলো, বেশ চিনল সম্মুখের মানুষটাকে। সে রয়েছে নিভু নিভু দৃষ্টিতে সামনে তাকাতে দেখলো সুদর্শন যুবক কেমন সাপের না ফোঁস ফোঁস করছে। তার চোখ দুটো বুঝেই আগুন ঝরাচ্ছে রীতিমতন। আজুন ভরকায় চোয়ালে ব্যথা ভুলিয়ে অসহায়ের ন্যায় তাকাতেই কর্ণ করে ভেসে এলো মুগ্ধের তাঁত কিরমির কঞ্চ। ও আমার, ওর সাথে কি করব না করব সে সিদ্ধান্ত আমার। সেখানে তুই আমাকে নতুন করে জ্ঞান দেওয়ার কে, জানোয়ারের বাচ্চা? দুদিনের প্রশ্রয়ে মাথায় চড়তে যাচ্ছিস বাস্টার্ড। ভুলে যাস না, তুই যদি চলিস ডালে ডালে, তাহলে আমি চলি পাতায় পাতায়। তুই যে খেলায় নতুনভাবে মত্ত হয়েছিস, আমি বহু আগে থেকেই ওই খেলার ক্লাস নেওয়া বন্ধ করে দিয়েছি। এখনো সময় আছে এডুইন, এ পথ থেকে সরে দাঁড়া, না হলে তোকে মারতে আমার কিন্তু বিলকুল হাত কাঁপবে না। কাঁপছে আজুনের, চোখ নেমেছে নিচ। বলার মতো কথা না থাকায় সেবার মনও মুগ্ধ। তখন এক ঝটকায় ছেড়ে দেয় আজুনের চোয়াল। পরক্ষণে শির দ্বারা শটান করে দাঁড়ায় সে। ওভারকোটে হাতা উপরিভাগে টানতে টানতে গমগমি গলায় বলে উঠছে, ক্ষমতার প্রতিপত্তির লোভ এ পৃথিবীর সবচেয়ে বড় লোভ বাস্টার্ড। যে একবারে এই লোভে পড়েছে, সে নিজের সর্বোচ্চ খুইয়ে তবে থেমেছে। তাই বলছি, লোভ ছাড়। তোর সব সো কল্ড নাটক আমার সামনে করতে আসবে না। মুহূর্তে পাল্টে গেল একজনের মুখ অভিব্যক্তি। সেটা এবার ভর করল। একটা কুটিলতা মনস্টার কিভাবে তার কূট কৌশল টের পেল তা নিয়ে বড্ড সন্দিহান যুবক। তবুও এই মুহূর্তে নিজেকে বড় শান্ত দেখালো সে। তৎক্ষণাৎ ভঙ্গিমা ধরল নাটকীয়, মুখাবে হতবাকতা লেপচে আবাজে শুরু পড়ল, আপনি ভুল ভাবছেন মনস্টার, আমি কখনোই আপনার বিরুদ্ধে। কথাটা বলতে দেরি আর অমনি জমিনে পড়ে থাকা যুবকের পেট বরাবর পড়েছে আরেক লাথি। এবারের আক্রমণে জোর হয়েছে বেশ। তৎক্ষণাৎ ব্যথায় কুচকে গেল অ্যাড্রিনের ঢাক মুখ, ঠোঁটের ফাঁকগুলি অস্ফুটে বেরোলো ব্যথাতুর ধ্বনি। সম্মুখে দাঁড়িয়ে থাকা যুবক এবার তক্ষুনি পা রাখলো অ্যাড্রিনের বুকের উপর। পরক্ষণে হাতে রিভলভারখানা এক টানে অন করে তাক করলো অ্যাড্রিনের কপাল বরাবর। অতঃপর ঠোঁটের কোণে আচমকা তাচ্ছিলে হাসি ফুটিয়ে বিচক্ষণী কঞ্চে আওড়ালো, তুই তো জানিস আমি আমার আশেপাশের শত্রুদের কয়েদ করে রাখতে পছন্দ করি, নাহলে এতদিনে তোর কবর হতে প্যালেসের পেছনে জঙ্গলে। মুখটা থমথমে হয়ে গেল অ্যাড্রিনের, জিভের ডগা বাকশূন্য। অপরাধিত্বে নত হয়েছে তার মুখ। মুগ্ধ হাসল, তাচ্ছিল ভরা হাসিতে প্রাণ নেই তেমন। সম্মুখে অগ্রসর হয়ে শ্রেষাতক ভঙ্গিতে পিরপিরালো, নশরে দুনিয়ায় মনস্টার আপন বলতে আছে কেবল তার প্রাণটা। ঈশ্বর পথে যেদিন মনস্টার চাইবে, সেদিন তার প্রাণটাও তাকে ত্যাগ করবে। সেখানে তোরও তো ক্ষণিকের শত্রু। বৃষ্টির প্রকোপে যুবকের বিড়বিড়ানো বাক্য পৌঁছলো না কারো কানে। সে বাক্য কেবল মিলিয়ে গেল হাওয়ায়। নির্দয় মানব সম্মুখে অগ্রসর চান চান চলে পেশিতে তার বরাবরের নির্দয়তা স্পষ্ট। বাদামি চোখ দুটোতে খেলছে হিংস্রতা। বুকের পাটা ফুলিয়ে হাঁটতে আচমকা পা দুটোই বেরি বাঁধের নাই জড়িয়ে ধরল অ্যাচয়েন হাঁকের নাই। গুঙিয়ে বলল, আপনি যা ইচ্ছে বলুন আমায় মনস্টার, তবুও মেয়েটাকে। ঠাস জীবকোষে যতটুকু বেরিয়েছিল তার পরিপ্রেক্ষিতে গায়ে আগুন ধরেছে মুগ্ধের। হাতের বন্দুকখানা অ্যাড্রিনের বাহু বরাবরই তাক করে ফায়ার করেছে নির্দয় মানব। চোখে মুখে এক রাশ আগুন লেপটে যাতে ধরছে পাওড়ালো। শি ইজ মাই প্রপার্টি, হাউ ডেয়ার ইউ কল হার মেয়েটা বাস্টার্ড। কতবার বলেছি ওর কথা মুখে না আনতে। আমার অবদ্ধ দুঃশ্বাস কোত্থেকে পাচ্ছিস জানোয়ার বাচ্চা? ওর জন্য তোর এত দরদ দেখাতে হবে কেন? আমি মরে গেছি? ওর জন্য দরদ দেখাতে আমি একাই যথেষ্ট। শি নিডস নো বডি, নো বডি মিনস নো বডি। ডু ইউ গেট দ্যাট ফাকিং বাস্টার্ড? বাহু থেকে গলগলে বেরোচ্ছে লৌহ। ব্যথায় জ্ঞান হারাবে ভাব অ্যাড্রিনের। বেচারা মুখ কুচকে রেখেছে কেমন, ওইদিকে মুগ্ধ হিসিসে যাচ্ছে। কপালের রগগুলো ফুলে একাকার অবস্থা। তার দাঁতের সনে দাঁত পিষেছে
তুলছে কটমট শব্দ। যুবক তক্ষুনি একটানি গা থেকে ওভারকোটটা খুলে এনে ছুঁড়ে জমিনে, অতঃপর রাগে গজগজ করতে করতে অ্যাজুইনের কপাল বরাবর বন্দুকের লৌহ নল তাক করে শক্ত গলায় বলল, Get lost in hell, bloody asshole. হকচকা অ্যাজুইন। চোখ দুটোতে ছল ছল তার। এত তাড়াতাড়ি মরতে প্রস্তুত নয় সে, তাই তো তার অত উচ্চাটন ভাব। বেচারা ভয় তটস্থ। এক হাতে ক্ষমাচার ভঙ্গিমা ধরতেই ক্রু হাসল মুগ্ধ। আকাশে তখন বিকট শব্দে গর্জন তুলো মেঘ, বজ্রপাতের এহেন আগ্রাসী শব্দে কেঁপে উঠবে যে কেউ। মুহূর্তেই কয়েক সেকেন্ডের এক পশলা সফেদ আলোর প্রতি শীর্ষে দৃশ্যমান হলো আশেপাশের সবকিছু। যে বিকট শব্দে কেঁপে উঠেছে স্বয়ং অ্যাজুইনো, অথচ সে শব্দে বিন্দুমাত্র তোয়াক্কা করেনি মুগ্ধ। উল্টো চোখে মুখে আগের ন্যায় ক্রূরতা বজায় রেখে বন্দুকের মধ্যকার ফাড়াকে আঙুল ঠুকিয়েছে। রুক্ষ আঙুলখানা যেই না বাকি নেবে অমনি পাহাড় সম যুবকের প্রশস্ত পিচখানায় আচমকা আশ্রে পড়ল এক ক্ষুদ্রকায় তুলতুল দেহ। নরম সরম দুটো হাত যুবকের শক্তপোক্ত হাতের আড়াল দিয়ে জড়িয়ে ধরেছে তাকে। মুহূর্তে থমকায় রূঢ় মানব। পেছন থেকে হুচ করে ধেয়ে আসা অমন আক্রমণে পাহাড় সম মানুষটা বোধহয় চুলল খানিকটা। প্রশস্ত লোমহীন পেটের কাছে বাঁধন আকারে থাকা তুলতুলে হাত দুটো খামচে ধরেছে তার ত্বক। যুবক নিস্তব্ধ। ঠিক তখনই আকাশ কাঁপিয়ে কাছাকাছি কোথাও পড়লো আরেক বজ্রপাত। সে বিকট শব্দে পেছন থেকে জড়িয়ে ধরা সপ্তদশী কেমন ভয়ে ছিঁচিয়ে উঠল। ভয় হিতাহিত জ্ঞান হারিয়ে দুহাতে সদ্য বড় হওয়া নখগুলো দাবিয়ে দিল যুবকের পেশিবহুল পেটানো দে পেয়েছে। চোখ মুখ খিচে আওড়ালো। আহ বৃষ্টি, আমি আর বৃষ্টিতে ভিজবো না, প্লিজ নিয়ে চলুন আমায়। আমি আর ভিজবো না বৃষ্টিতে। সপ্তদশী কথা আদৌ কানে গেল যুবকের? কই, যুবকের থমকানো চাউনি দেখে তো তা বুঝবার জো নেই। সে কেমন নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে দেখো। সপ্তদশীর তুলতুলে গায়ের স্পর্শের অমন মন মাতানো উষ্ণতা গায়ে ঠেকাতেই থমকেছে হৃদয়, থমকেছে রূঢ় মানবের। অবহেলায় হাত থেকে কখন যে বন্দুকটা খসে পড়েছে কে জানে। বুকের ওঠানামার গতি বাড়ছে মুগ্ধের। এই প্রথম হার্টের কয়েকটা বিট মিস হলো, একত্রে মিস হলো তার। মাথার উপর ঝুম বৃষ্টি থাকা সত্ত্বেও গলার কাছটায় বোধহয় খরা নেমেছে নির্দয় মানবের। তৃষ্ণায় ফেটে যাচ্ছে বুক, বারে বারে সিক্ত অধর জোড়া দিয়ে ভিজিয়ে যাচ্ছে নিজ উচ্চপোজ। তবে পালাই সাজ, এতে কি আর হয়? যুবক অস্থির হচ্ছে ক্রমশ। ঘাড় সমান বাদামি রঙা বাবরি চুলগুলো বাঁধনহারা হয়েছে বেশ আগে, তারা এবার সিক্ত হয়ে লেপটে গিয়েছে যুবকের প্রশস্ত কপালে। সপ্তদশীর হুঁশ নেই আজ, ছাঁচার পতন কাঁপছে তার। একটুখানি উষ্ণতার লোভে পাচ্ছে না যুবকের পিঠ চিরে ভেতরে ঠুকে পড়তে। যুবকের তখন কি হলো কে জানে। নিজ সম্বিতে ফিরল বুঝি সে। তখন চোয়াল শক্ত করে এক ঝটকায় পেট থেকে হাত নামিয়ে দিল মাহের নরম দুখানা হাত। পরক্ষণেই শরীর বাঁকিয়ে পেছনে ঘুরে যেই না শক্ত চোখে তাকালো মেয়েটার পানে, অমনি দৃষ্টি থমকায় তার। সম্মুখে দাঁড়িয়ে আছে সিক্ত সপ্তদশী, সর্বাঙ্গ ভিজে যাচ্ছে তাই অবস্থা। কালো মেঘরাশির ন্যায় চুলগুলো থেকে চুয়ে চুয়ে পড়ছে পানি। বৃষ্টির ফোঁটা আলতো করে ছুঁয়ে দিচ্ছে সপ্তদশীর তুলতুলে গোলাপি অধর। এতটুকুতেই ফুট করে হিংসে থলো যুবকের মনে। ধরতে ধরছে যে না সপ্তদশী ঠোঁটের পানে হাত পারবে, অমনি ঘটল আরেক বজ্রপাত। আবারও ভয়ার্ত মাহি স্থান কাল ভুলে আচমকা মুখ লুকালো নির্দয় মানবের বুকে। আগের ন্যায় ভর্ত কঞ্চে আওড়ালো। আমার ভয় লাগছে বৃষ্টি। যুবকের বুকটা আজ হঠাৎ অমন অদ্ভুত প্রশান্তিতে ছেয়ে গেল কেন? তার হৃদয় অমন দ্রুত ছুটছে কেন? হাত দুটো নিষ্পিস করছে কেন মেয়েটাকে জড়িয়ে ধরতে? জানে না মুগ্ধ, জানে না নিজের এহেন হুঠাৎ পরিবর্তনের কারণ। সে শুধু মুখ নামিয়ে আনলো সপ্তদশী কান বরাবর, অতঃপর ফিসফিসিয়ে বলল। বৃষ্টির বুকে লুকাতে ভয় লাগছে না চাশমিশের? জবাব দিল না সপ্তদশে। এতে বুঝি সাহস বাড়ল মুগ্ধর। যুবক নিজ অজান্তে চোখ পচল। সিক্ত অধরজোড়া খানিক নাড়িয়ে আনমনি পিটপিট করে বলল, পুরুষ মানুষের প্রেমে পড়তে লাগে এক মুহূর্ত, অথচ সেই প্রেম ভুলতে লাগে গোটা এক জনম। কি দরকার একটা নির্দয় বিস্টকে নিজের মায়ে জড়ানো? আমি বলেছি তোকে তুই আমার হ, বলিনি তো? তাহলে সেই ঘুরে ফিরে তুই শুধু আমার বুকে নিজেকে লুকাস কেন চাশমিশ? এর পরিণতি ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে সে ধারণা কি আদৌ আছে তোর?
যুবকের লোমহীন পেটানো বক্ষে পেঁচা তুলনায় মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছে মায়াবিনী সপ্তদশী। সর্বাঙ্গ কাঁপছে তার। যুবকের অমন হৃদয় নিংড়ানো বাক্য আদৌ তার কানে পৌঁছলো কিনা কে জানি। তার হাত পা যেন ঠান্ডা অসার হয়ে চাপা জোগাড়। সপ্তদশীর হুঁশ নেই। হুঁশ থাকলে থোড়ে মুখ লুকাতো বৃষ্টির বুকে। এদিকে রুড়ো মানবের বুক কাঁপছে জোরে জোরে। বিচক্ষণে মস্তিষ্ক তার একাধারে ধিক্কার জানাচ্ছে তাকে। বারবার উস্কানি দিয়ে বলছে, শত্রু মেয়েকে মারতে এসে শেষমেশ তাকে বুকে জড়িয়ে রাখতে লজ্জা হচ্ছে না? দ্য গ্রেট রুশ দ্য কিং এর তাকে সরিয়ে দিচ্ছিস না কেন? ধাক্কা দিয়ে সরিয়ে দে মেয়েটাকে। যুবকের নির্দয় মস্তিষ্ক নিজ পাককে অটল। কত শত গালমন্দ করে যাচ্ছে যুবককে, অথচ কাণ্ড দেখো। যে শ্যাডো মনস্টারের নির্দয় কর্মকাণ্ড দেখে সবাই তাকে তকমা দিয়েছে সে হার্টলেস। আজ সেই শ্যাডো মনস্টারের বুকের কাছে লুকায়িত অঙ্গটা এক অতি সাধারণ সপ্তদশীর উষ্ণ স্পর্শে সংস্পর্শে এসে আন্দোলিত হচ্ছে। ঘোড়ার বেগে থামাথামি নাম নেই আজ। যুবক বচ্চ শান্ত, পাহাড়ের ন্যায় অটল তার বুক। হাত দুটো দুপাশে নামিয়ে রাখা, মুঠোবন্দি হয়েছে নিশ্চয়ই। তার ভেতরে ভেতরে সে কি তৎপরতা মির্জাকে বুক থেকে সর, অথচ বেয়াদব হাত দুটো আজ বচ্চ অবাধ্য হয়েছে মালিকের। নিজেদের অবাধ্যতার সকল মাত্রা ছাড়িয়ে কিছুতেই উঠছে না তারা। যুবক অস্থির এ পর্যায়ে। বুকের ওঠানামার গতি বড় জোরালো তার। উন্নত রাসারন্ধে সরু ছিদ্র গলিয়ে ফুসফুস করে বেরোচ্ছে উষ্ণ নিঃশ্বাস। যুবক হারিয়ে যাচ্ছে, সে হারিয়ে যাচ্ছে সপ্তদশীর মায়ায়। বুক বরাবর নারী কায়ার মাতাল উষ্ণ বজ্র পোড়াচ্ছে তাকে। মনে জেকে ধরেছে নানান উদ্ভট কর্মের চিন্তা ভাবনা। মুগ্ধ ঠোক গেল সামান্য। অমন একটা ঝুম বৃষ্টির মধ্যেও গলার কাছে হুট হাট খরা নামলো কেন কে জানে। কণ্ঠনের আকর্ষণীয় উঁচু হাটটা খানিক নাড়িয়ে ফের ঠুকিল সুদর্শন। দাম্ভিকতার উঁচু শৃঙ্গে আবর্ত ঘাঁচা সামান্য ঝুঁকিয়ে বুক বরাবর সরু চোখে দৃষ্টিতে তাকায় যুবক। সিক্ত সপ্তদশে কাপা কাপা বদনখানি নিজ শক্ত বক্ষের মাঝে লুকায়িত থাকতে দেখে আনমনে মুগ্ধের চোচের কোণে ফুটে উঠল এক চলতে মুচকে হাসির রেশ। মনের কুপ্ররোচনায় যুবক অজান্তে ডান হাতখানা ঝিরে ঝিরে মাহির গায়ে উঠিয়ে আনতে তৎপর হলো। তার রুক্ষ হাতের ছোঁয়া প্রায় ছুঁই ছুঁই সপ্তদশীর পেজ। ঠিক তক্ষুনি আকাশ ভাগ কাঁপিয়ে ফের গর্জন তুলো মেঘ। গর্জনের তক্ষুনি ঘোর ভাঙলো যুবকের। এতক্ষণে মায়ের ডোর থেকে মুহূর্তে ছিটকে বেরিয়ে এলো কেমন। মস্তিষ্ক তার তৎক্ষণাৎ কড়াক করি আরোপ তোলা। ও তোর শত্রুর মেয়ে, তোর মায়ের হত্যাকারীর মেয়ে, শ্যামপ্তি দেবীর হত্যাকারীর মেয়ে। সহসা মুখাবে পরিবর্তন নামলো মুগ্ধের। এতক্ষণে সদ্য পরিস্ফুটিত স্নিগ্ধতা ফুরিয়ে গিয়ে সেটা এবার ভর করলো এক আকাশসম ঘৃণা। চোখ দুটোয় নেমেছে সেই পুরনো আগুন। যুবক চোয়াল ফুটিয়েছে শক্তভাবে। পাথুরে বক্ষের মাঝে ভয় সিটিয়ে থাকা সপ্তদশীকে তৎক্ষণাৎ এক ঝটকায় বুক থেকে ছাড়িয়ে সম্মুখে দাঁড় করায় সে। গজগজ করতে করতে মেরুদণ্ড সামান্য বাঁকিয়ে জমিনে পড়ে থাকা ওভারকোটখানা একটানে তুলে নেয় হাতে। অতঃপর শিরদাঁড়া সোজা করে সম্মুখে জুবুতুবু হয়ে অবস্থায় দাঁড়িয়ে থাকা সিক্ত সপ্তদশী চোখে বাঁকিয়ে থাকায় মুগ্ধ। ভাগ্যিস সপ্তদশী চিবুক নামিয়েছে কঞ্চায়, নয়তো যুবকের অমন চোখ পাকানো দেখে আরেক দফা ভয়ে চেঁচাতে ভেচারে। রুরো মানব হিসিসি চাচ্ছে। সাপের নিয়ে ফুসফুস করতে করতে হাতে থাকা ওভারকোটটা আলগোছে চিনিয়ে দেয় সিক্ত সপ্তদশীর গায়ে। গলা একরাশ ছাড় ছেলে কর্কশ কণ্ঠে আওড়াইছে, যখন তখন পরপুরুষের বুকে মুখ লুকাতে লজ্জা করে না তোর, পন্থের মেয়ে? এখন আমি যদি সুযোগ পেয়ে কিছু করতে যাই তাহলে দেখা যাবে কাঁদতে কাঁদতে পরদিন সকালে মরে টরে ভূত হয়ে বসে আছিস। আচ্ছা, মেয়ে মানুষ যে এত নির্লজ্জ হয় তা তো জানতাম না। বুক দেখলে মুখ লুকাতে চলে আসে নির্লজ্জদের মতো। যা ঘরে যা, নির্লজ্জ মেয়ে ছেলে। কান্দি গরম ধোয়া বেরোচ্ছে সপ্তদশীর। ফর্সা কপালদ্বয় ইতিমধ্যে ছেয়ে গিয়েছে ইচ্ছ লালাপ আবরণ। সরু নাকের ডগাটা রং ধরেছে চুকচুকে লালে। সপ্তদশী ভারী লজ্জিত, নিজ কাণ্ডে লজ্জায় নিচু হয়েছে মাথা। যুবকের চোখের সনে চোখ মেলাবার জো নেই আর। সপ্তদশী অপরাধী কঞ্চে মিনমিনি অল্প করে পড়ল। সরি। কথাখানা গায়ে ধরল না যেন যুবকের। সে উল্টো হাত ঠেকিয়েছে কোমরের দুপাশে। চোয়ালের পেশি টান টান করে মাথা ঘুরিয়েছে, তাতে দাঁত খেছে। হুঙ্কার ছুড়ে আওড়াল, I said go back to your room, চন্ডার বাচ্চা। আটকে উঠছে মাহি। তড়িৎ পা দুটোয় গতি টেনে হাঁটা ধরল সম্মুখে। তবে দু কদম এগোতে প্রতিমতে পা থামে তার।
সবুজ দুর্বা ঘাসের জমিনে উবুর হয়ে পড়ে আছে অ্যাজওয়েন। বেচারার বাহু হতে গলগুলি বেরোচ্ছে তাজা লহু। এহেন দৃশ্যে দেখামাত্র চমকে উঠছে মাহি নরম চরম মনের উদ্বিগ্নতায়। দেখিয়ে আহতের পানে অগ্রসর হতে গেলেই পেছন থেকে একখানা শক্তপোক্ত হাত এসে আচমকা আঁকড়ে ধরে তার ঘাড়। ফরকা মাহি ঘাড় নাড়ানোর সাধ্য না পেয়ে দাঁড়িয়ে থাকতে শুনতে পেল মনস্টারের ছাছালো কঞ্চ। সোজা নিজের ঘরে যা বান্তির মেয়ে। যার জন্য দরদ দেখাতে গেলে একদম কলিজা ছিঁড়ে হাতে ধরিয়ে দেব। মাইন্ডেড। বয়ত ঠকিল মাহি, মাথা কাত করলো এক আধবার, পেছন থেকে ঘাড় ছাড়লো মুগ্ধ। ছাড়া পেয়েই সপ্তদর্শী কদম বাড়ায় সম্মুখে। হাঁটতে বড় হিমশিম খাচ্ছে বেচারে। লোকটা গায়ের উপর অমন বড় একখানা ওভারকোট দিয়েছে যা তার উচ্চতার দ্বিগুণ। হাঁটতে গেলে পায়ে লাগছে বেশ, মাঝে মধ্যে হোঁচট খেয়ে মুখ থুবড়েও পড়ে যাওয়ার প্রবণতাও বাড়ছে ক্রমশ। এদিকে পেছনে দাঁড়িয়ে থেকে আর দৃষ্টিতে সপ্তদশী কাণ্ড দেখে যাচ্ছে রূঢ় মানব। আগ বাড়িয়ে এই মেয়েটাকে সাহায্য তো করলোই না, উল্টো দাঁত খেসে ঘাট উতরুতে হাওড়ালো। বান্দির মেয়ে বড় হচ্ছে না। পেন্ট হাউসের ক্রিমসন চেম্বার চকচকে কাঁচের তৈরি ফ্লোর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য বিদেশি নামি দামি ব্র্যান্ডের মদের বোতল। বেশিরভাগ কাঁচের বোতলগুলোর শূন্য, কোনোটায় দাঁড়িয়ে আছে অবহেলায়, তো আবার কোনোটায় গড়াগড়ি খাচ্ছে ফ্লোরে। শীতল মেঝেতে এক পা ছড়িয়ে আরেক পা ভাঁজ করে বসে আছে মুগ্ধ। এক হাতে তীব্র ঝাঁচালো হুইস্কির বোতল তুলে সে গপগপে গিলে যাচ্ছে। তেতো স্বাদযুক্ত অ্যালকোহল। আশ্চর্য, যুবক আজ এত এত মদ গিলছে তবু নেশা চড়ছে না তার। বুকটা কেমন পুড়ছে ভীষণ, বড্ড চালাচ্ছে হৃদয়টা। লোমহীন ফর্সা উদম বক্ষের চারিপাশে কেমন লাল হয়ে আছে। ঘন্টার পর ঘন্টা বরফ পানির নিচে সাঁতরে এলেও তো এমন হবেই। সপ্তদশীর সামান্য একটু ছোঁয়ায় এখনো বুক জ্বলছে রূঢ় মানবের। এর কারণ জানা নেই তার, না আছে জানার স্পৃহা। এক নাগারে অত বড় হুইস্কির বোতলটা সম্পূর্ণ খালি করে তবেই থামলো মুগ্ধ। মাথাটা ছিমছিম করছে এই পর্যায়ে, চোখ দুটো ভর করেছে রজস্যম ক্লান্তি। যুবক আলগোছে মাথা ঠেকালো পেছনের ডিভানের কোলে। চোখ দুটো ক্লান্তিতে মুদে গিয়েছে তার। ঝিমানো মস্তিষ্কে তখনও পুনরাবৃত্তি চলছে সন্ধ্যের বৃষ্টি ভেজা ঘটনাটা। সপ্তদশীর হুট করে তাকে জড়িয়ে ধরা, তার পুরো সত্তা এক নিমিষে নড়ে ওঠা, হঠাৎ করে নিজেকে হারিয়ে ফেলা। এসব কেন হচ্ছে তার সঙ্গে? কেন বারবার মেয়েটাকে মারতে গিয়েও ব্যর্থ হচ্ছে শ্যাডো মনস্টার? এত এত কেন? যৌক্তিক উত্তর নেই যুবকের কাছে। এই নিয়ে ভাবতে গেলেই মস্তিষ্ক বারংবার ফাঁকা হচ্ছে তার। তা নিয়ে বড় বিরক্ত মুগ্ধ। তিতি বিরক্ততায় মুখ কুচকে শক্ত হাতে আচানক চাপড় বসালো নিজ গালে। চোখ দুটো বুঝে রেখে নিজেকে শাসিয়ে ওড়ালো। খবরদার, ওই বান্দির মেয়েকে নিয়ে ভাববি না। ওকে মারতে হবে, যে করেই হোক। আগামী 1 মাসের মধ্যে ওকে মারতে হবে। নিজেকে বোঝাচ্ছে রূঢ় মানব, অথচ মনটা কি আর অত সহজে বাদ মানে? তার মস্তিষ্ক এক কথা বললে মন বলে উল্টোটা। এই যে এখনো বেয়াদব মনটা কেমন আঁকুপাকু করছে মেয়েটাকে একটু দেখতে। নিজের মনের এহেন সাংঘাতিক চিন্তা ভাবনায় রাগান্বিত মুগ্ধ। রাগে গজ গজ করতে করতে তক্ষুনি মনের কোণে উত্থাপিত হওয়া বেয়াদব আবদারটাকে এক প্রকার চুলোয় চড়িয়ে সে কেমন গা এলিয়ে দিল ডিভানে। এক পা ছড়িয়ে রাখা তার, আরেক পা পায়ের হাঁটু ভাঁজ করে হাত দুটো ঝুলিয়ে রাখলো ডিভানের দুপাশে। কপাল গুছিয়ে চোখের পাতা বন্ধ করে যেই না একটু কমানোর প্রয়াস চালাবে ওই যুবক, অমনি মানুষপটে ভেসে উঠল সপ্তদশী সিক্ত খুচরো দেহ চা। বৃষ্টির ফোঁটা ফোঁটা যা ছুঁয়ে দিচ্ছে সপ্তদশীর সর্বাঙ্গ। সহসা পাহাড় সম দেহটায় ঝাঁকুনি দিয়ে ওঠে মুগ্ধর। চোখ দুটোর পর্দা সরে গেল তক্ষুনি। সে কেমন চোয়াল শক্ত করে কপাল গোছালো পরক্ষণে। দুই হাতে নিজের ভেজার চুলগুলো মুঠে চেপে ধরে তা কিরমির করে বিড়বিড়ালো। What the fuck I'm saying? বারবার বান্দির মেয়েকে দেখছি কারো। ও গশ। মুগ্ধ অস্থির হচ্ছে ক্রমশ। এদিক ওদিক শরীর ঘুরিয়ে চোখ বুঝেও রেহাই মিল না তার। চোখ দুটো বুঝলেই কল্পনা ভেসে ওঠে মাহির মুখ। যুবক বিরক্তি দেয়। এক পর্যায়ে উঠেই বসে শোয়া ছেড়ে শক্ত হাত জ্বলে ঘাড় ডলতে ডলতে চোয়াল খটমটিয়ে বলে উঠছে, একটা 1/2 ইঞ্চি বান্দির মেয়ের কত বড় সাহস! আমার রাতের ঘুম কাড়ে। একটা বার শুধু সুযোগ বুঝে হাতের কাছে পেয়ে নেই। বান্দির মেয়ে, আই সোয়ার তোর প্রতিটা রাতের ঘুম হারাম করে ছাড়বো। বেয়াদবের বাচ্চা একটা। চুপ। নরম টিস্যুতে নাক মুছে সপ্তদশী। ঠান্ডায় ভার হয়েছে নাক। গতকালের অমন হুঠাৎ বৃষ্টিতে ভেজায় বজ্র কাহিল অবস্থা তার। মাথায় ভর করেছে দুমন ভার।
নাক মুখো ফুলে গিয়ে যাচ্ছে, তাই অবস্থা বেচারে। নাকের ডগা একের পর এক টিস্যুর ঘষা মাজায় চামড়া উঠে যাবার জোগাড় বেচারার। সুন্দর নাকটার রং ধরেছে পাকা চমচুর ন্যায়। সপ্তদোষী একের পর এক হাসি দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে এক কাপ গরম ধোয়া ওঠা কফি খেতে পারলে বোধহয় বড্ড ভালো লাগতো, কিন্তু শরীর নাড়িয়ে নিচে যাওয়ার শক্তি পাচ্ছে না বেচারি। তাই তো আদুরে বেড়াল ছানার ন্যায় গায়ে পাতলা ব্ল্যাঙ্কেট মুড়িয়ে বসে আছে ডিভানে। পায়ের কাছে বসে আছে কিউচি, মুখ ভর্তি গাজর নিয়ে চিবুচ্ছে একা একা। আর তার মনিবের পানে তো খেয়ালই নেই। খাবার পেয়ে আয়েসে চেবানোয় মত্ত পোষ্য কিউচে। জীবনের নরম গদির কোলে মাহি মাথা হেলিয়ে বসলো এবার। চোখ দুটো সামান্য নিভু নিভু হতেই আচমকা করু করে ভেসে এলো অতি পরিচিত গমগমে কঞ্চ। ওহি শেষ নবাবের বংশধর, চলো ওঠ।